আজকের ভিডিওতে থান্ডারস্টর্ম বা বজ্রঝড় সম্পর্কে আলোচনা করব। প্রথমে বজ্রঝড় কাকে বলে সেটা একটু জেনে নিই। প্রবল সংবহন স্রোত এবং তীব্র অস্থিতিশীল বায়ুমণ্ডলের কারণে সৃষ্ট যে স্থানীয় আবহাওয়াগত দুর্যোগে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত, মুষলধারে অতিবৃষ্টি, দমকা হাওয়া এবং ক্ষেত্রবিশেষে শিলাবৃষ্টি ঘটে তাকে বজ্রঝড় বলে। এটি মূলত বায়ুমণ্ডলের বিশাল উলম্ব আয়তনের কিউমুলো নিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয়ে থাকে। এবারে আসা যাক এই বজ্রঝড় গঠনের প্রয়োজনীয় যে শর্ত সেগুলো কি। তো বজ্রঝড় গঠনের জন্য তিনটে মৌলিক শর্তের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। প্রথম, প্রচুর আর্দ্রতার উপস্থিতি, অর্থাৎ বায়ুমণ্ডলের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকতে হবে যা ঘনীভূত হয়ে লিন তাপ নির্গমন করতে পারে। দ্বিতীয়, অস্থিতিশীল বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রকৃত তাপমাত্রা হ্রাসের হার অত্যন্ত বেশি হতে হবে যাতে উত্তপ্ত বায়ুস্তূপ অবিরত উপরের দিকে তীব্র গতিতে ধাবিত হতে পারে। তৃতীয়ত, উত্তোলক বল, বায়ুকে উপরের দিকে ঠেলে দেওয়ার জন্য বাহ্যিক অনুঘটক যেমন ভূ উত্তাপজনিত তীব্র সংবহন, পাহাড়ের গায়ে বাধা পাওয়া অথবা দুটি ভিন্ন বায়ুপুঞ্জের সংঘাত প্রয়োজন। এবারে আসা যাক এই বজ্রঝড় কিভাবে উৎপত্তি হয় এবং এর যে জীবনচক্র সেটা কিভাবে সম্পন্ন হয়। প্রথম যে পর্যায় এটা বজ্রঝড়ের প্রারম্ভিক পর্যায়, অর্থাৎ এই কিউমুলাস পর্যায়। এই পর্যায়ে ভূপৃষ্ঠ অতিরিক্ত উত্তপ্ত হলে সংবহন স্রোতের প্রভাবে উষ্ণ ও আর্দ্র বায়ু দ্রুত ওপরে উঠতে শুরু করে। উপরে উঠে বায়ু ঘনীভূত হয়ে সাধারণত কিউমুলাস মেঘ গঠন করে। এই পর্যায়ে কেবল তীব্র ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ সক্রিয় থাকে এবং মেঘটি উল্লম্বভাবে দ্রুত বাড়তে থাকে। দ্বিতীয় যে পর্যায়টা আছে এটা হলো পরিপক্ক পর্যায়, আর এটা সবথেকে শক্তিশালী পর্যায়। এক্ষেত্রে এই মেঘের ভেতরের জলকণা ও বরফকণাগুলি এতটাই ভারী হয়ে যায় যে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তাদের ধরে রাখতে পারে না, তখন তারা এই নিচে পড়তে শুরু করে। এর ফলে নিম্নমুখী বায়ুপ্রবাহ তৈরি হয়। এই পর্যায়ে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী উভয় বায়ুপ্রবাহই পাশাপাশি অবস্থান করে। এই সময় মুষলধারে বৃষ্টি, বজ্রপাত, প্রকাণ্ড বিদ্যুৎ চমক এবং শিলাবৃষ্টি শুরু হয়। এরপরেতে ৩ নম্বর যে পর্যায় এটা এই ক্ষয়িষ্ণু পর্যায়, অর্থাৎ এটা বজ্রঝড়ের অন্তিম পর্যায়। এই পর্যায়ে বৃষ্টির কারণে নেমে আসা শীতল নিম্নমুখী বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে, বায়ুমণ্ডলের সংবহন প্রক্রিয়াকে স্তব্ধ করে দেয়। ফলে নতুন করে উষ্ণ ও আর্দ্র বায়ুর সরবরাহ বন্ধ হয়ে যায়। কেবল নিম্নমুখী প্রবাহ অবশিষ্ট থাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমে মেঘটি ধীরে ধীরে মিলিয়ে যায় এবং এই বজ্রঝড়ের সমাপ্তি ঘটে। এখানে দেখো একটি বজ্রঝড়ের যে তিনটে যে পর্যায়, কিভাবে এই বজ্রঝড়টি তৈরি হয়, এই কিউমুলাস অবস্থা, পরিণত অবস্থা এবং মৃত অবস্থা, এই তিনটে অবস্থাকে এইখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এবং তোমরা এই ছবিটাকে খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই বজ্রঝড় তৈরি হয় এবং আস্তে আস্তে পরিণত অবস্থার মধ্য দিয়ে আস্তে আস্তে পরিণতি হয়ে তোমার শেষ পর্যায়ে পৌঁছায়। এরপরে এই বজ্রঝড়কে কি নিয়ন্ত্রণ করে থাকে সেটা একটু আমাদের জানতে হবে। প্রথমত, সৌর বিকিরণ ও ভূ উত্তাপ, অর্থাৎ তীব্র সূর্যকিরণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুকে উত্তপ্ত করে সংবহন স্রোতের সৃষ্টি করে, যেমন গ্রীষ্মকালের এই কালবৈশাখী। ২ নম্বর, ভৌগোলিক অবস্থান ও আর্দ্রতা সরবরাহ, সমুদ্র বা বড় জলাশয়ের উপস্থিতি বাতাসে জলীয় বাষ্পের যোগান নিশ্চিত করে, যেমন বঙ্গোপসাগরের নিকটবর্তী অঞ্চল। ৩ নম্বর, উইন্ড শিয়ার, অর্থাৎ এই উচ্চতার সাথে সাথে বায়ুর বেগ ও দিকের পরিবর্তন বজ্রঝড়কে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করতে সাহায্য করে, যেমন এই সুপারসেল থান্ডারস্টর্ম তৈরি করে থাকে এক্ষেত্রে। ৪ নম্বর, উচ্চ বায়ুমণ্ডলীয় অবস্থা, মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারে চরম শীতল বায়ুর আগমন নিচের উষ্ণ বায়ুর সাথে তাপমাত্রার তীব্র বৈষম্য তৈরি করে, এক অস্থিতিশীলতা বাড়িয়ে দেয়। তো এই 4টে প্রধান নিয়ন্ত্রক আছে যেটা এই বজ্রঝড়কে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে দেখা যাক এই বজ্রঝড়ের বৈশিষ্ট্য, এই বজ্রঝড়ের ক্ষেত্রে কি কি এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, ক্ষুদ্র স্কেল ও স্বল্প স্থায়িত্ব, এটি একটি মেসো স্কেল আবহাওয়ার ঘটনা এবং এর স্থায়িত্ব 30 মিনিট থেকে
2 ঘন্টার মতন হয়ে থাকে, তবে এটি অত্যন্ত বিধ্বংসী হয়ে থাকে। 2 নম্বর হলো এই তীব্র বিদ্যুৎ চমক বা এই যে লাইটিং যেটা হয়, লাইটিং এবং থান্ডার। মেঘের ভেতরে এই বরফ কণা ও জলবিন্দুর ঘর্ষণে পজিটিভ ও নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। এই ধনাত্মক ও ঋণাত্মক আধানের সমতার সময় আকাশস্পর্শী তীব্র বিদ্যুৎ চমক এবং বাতাস হঠাৎ প্রসারিত হওয়ার কারণে এই আওয়াজ বা যেটা গর্জন, যে থান্ডার তৈরি হয়ে থাকে। তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে মাইক্রো বাস্ট। পরিপক্ক পর্যায়ে মেঘ থেকে তীব্র বেগে ঠান্ডা বাতাস সোজা নিচের দিকে আছড়ে পড়ে ধ্বংসলীলা চালায়। আর শিলাবৃষ্টি এটাও বজ্রঝড়ের সঙ্গে যুক্ত। তো এই শিলাবৃষ্টির ক্ষেত্রে দেখো যে মেঘের অত্যাধিক উচ্চতায় হিমাঙ্কের নিচে এই জলবিন্দু বারবার উপর নিচে ওঠানামা করার ফলে জমাট বেঁধে এই শিলা অর্থাৎ এই বরফ কুচিতে পরিণত হয়ে নিচে নামতে থাকে। মূলত আমাদের এইখানে পশ্চিমবঙ্গে যে কালবৈশাখী ঝড় হয়, এই কালবৈশাখী ঝড় হলো একটি বজ্রঝড়ের উদাহরণ। তোমরা সবাই যারা পশ্চিমবঙ্গেতে থাকো বা আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, তারা সবাই জানে যে কালবৈশাখী যে হয়, এই কালবৈশাখী ঝড়ের সময় যে পরিস্থিতিটা তৈরি হয় সেটা একদমই এই বজ্রঝড়ের পরিস্থিতি। সেখানেতেই কিউমুলো নিম্বাস মেঘ তৈরি হয় এবং সেখানে এই বজ্রপাত হয়, ঝোড়ো বাতাস বয় এবং তার সঙ্গে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। এবারে আসা যাক এর প্রভাব কি, বজ্রঝড়ের প্রভাবটা কি পড়ে। তো প্রথমেতে আলোচনা করব নেতিবাচক প্রভাব, তারপরেতে এর পজিটিভ অর্থাৎ ইতিবাচক যে প্রভাব। প্রথমত দেখো প্রাণহানি এবং এই যে তড়িৎ কোপ অর্থাৎ এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, অর্থাৎ দেখবে তোমরা শুনে থাকবে যে বজ্রপাত জনিত কারণেতে মানুষের প্রাণহানি ঘটেছে। তো সেইটা অর্থাৎ এই সরাসরি বজ্রপাতের আঘাত এবং বিদ্যুৎ চমকানোর ফলে মানুষ ও গৃহপালিত পশু পাখির প্রাণহানি ঘটে থাকে এই বজ্রঝড়ের সময়। তারপরে শস্য ও কাঠামোগত ক্ষতি অর্থাৎ তীব্র শিলাবৃষ্টি ও কালবৈশাখীর এই দমকা হাওয়ায় ঘরবাড়ি, কাঁচা বসতি, বিদ্যুৎ সঞ্চালন লাইন বা বিঘার পর বিঘায় যে ফসলি জমি ধ্বংস হয়ে যায়। শিলাবৃষ্টি খুবই ক্ষতিকর এই ফসলের জন্যে বা আম চাষের জন্যে। যখন এই আম গাছেতে ধরে আর কি, সেই সময় যদি এরকম বজ্রঝড় হয় তাহলে আম নষ্ট হয়ে যায়, আমের গায়েতে ওই শিলাবৃষ্টিজনিত কারণে দাগ হয়ে যায়। এছাড়া আকস্মিক বন্যা হতে পারে, খুব অল্প সময় অতিরিক্ত পরিমাণে মুষলধারে বৃষ্টিপাতের ফলে স্থানীয় এলাকায় হঠাৎ প্লাবন তৈরি হয়। বিশেষত মালভূমি অঞ্চলে যদি ঢালু জায়গাতে, যেরকম আমাদের বিহার বা ছোটনাগপুরের মানে ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমি অঞ্চলেতে অনেক ক্ষেত্রে প্রচুর বৃষ্টিপাতজনিত কারণে এই বজ্রঝড়জনিত কারণে প্রচুর বৃষ্টিপাত হলে তখন এরকম ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা দেখা যায়, নদীতে অল্প সময়ে প্রচুর জল চলে আসে। আরেকটা বিমান চলাচলেতে ঝুঁকি অর্থাৎ তীব্র উলম্ব বায়ুপ্রবাহ এই বিমান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ কোনো বজ্র বা মানে ঝড়জনিত অঞ্চলের মধ্য দিয়ে যেন বিমান যদি যায় বা বিমান যদি ফেঁসে যায় সেই সমস্ত জায়গাতে, তাহলে সেক্ষেত্রে সেটা একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে থাকে। এবার দেখা যাক এর ইতিবাচক কি প্রভাব আছে। প্রথমত দেখো এই তাপমাত্রার প্রশমন, অর্থাৎ এই গ্রীষ্মের তীব্র যে তাপদাহ এবং দাবদাহের হাত থেকে স্বস্তি দেয়, এই দিয়ে পরিবেশকে শীতল করে। আমরা এটা নিশ্চয়ই এর অভিজ্ঞতা আমাদের পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকেরই আছে। অর্থাৎ এই যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে তখন আমরা এরকম কালবৈশাখী ঝড়ের আশা নিয়ে থাকি, যখন এই ঝড় হবে এবং ঝড় হয়ে কিছুটা বৃষ্টিপাত হয়ে এই গ্রীষ্মের যে দাহ সেটা থেকে কিছুটা স্বস্তি দেবে। তো সেটা একটা পজিটিভ দিক। তারপরে নাইট্রোজেন সংবর্ধন, অর্থাৎ এই বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে, যা বৃষ্টির জলের সঙ্গে মিশে মাটিতে প্রাকৃতিক সার হিসেবে যুক্ত হয়। আর জলের যোগান অর্থাৎ শুষ্ক মৌসুমে ভৌম জল রিচার্জ করতে এবং জলাশয়গুলি পূর্ণ রাখতে এটা সাহায্য করে থাকে। এইগুলো বজ্রঝড়ের ইতিবাচক প্রভাব। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।